আচ্ছা, তো গতকালকের ক্লাসের পরে হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে অনলাইনে নেওয়ার কথা ছিল, সেই কারণে আজকের ক্লাসটা হচ্ছে অনলাইনে নেওয়া হচ্ছে। তো আজকের এই ক্লাসটা অনলাইনে নেওয়ার যে টপিক, গতকালকের ক্লাসে হচ্ছে আমরা মেইনলি হাইড্রোজেন বন্ধনটা নিয়ে পড়াইছিলাম। তো সেই হাইড্রোজেন বন্ধনটা নিয়ে পড়ার সময় হচ্ছে আমরা আহ, যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে ওই যে বিভিন্ন অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, মানে এই টাইপের আমরা জিনিসপাতিগুলো পড়ছিলাম। তো পড়ার পরে হচ্ছে আমরা যেই জিনিসটা দেখছিলাম, তো সেগুলা তো আর আজকে আলোচনা করব না বেশি। আজকে হচ্ছে দেখো নতুন একটা টপিক, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, ঠিক আছে। তো এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নিয়ে আজকের যে ক্লাসটা আছে, তো সেই ক্লাসটা হচ্ছে শুরু করতেছি। তো আগেই বলে নেই ভাই একটু, এই এর মাঝখানে যেহেতু আমি তোমাদের আগেই বলছি যে আমার ফাইনাল পরীক্ষা এই সামনে, তো ফাইনাল পরীক্ষার কারণে কিছু 2-3টা ক্লাস দেখা যাবে যে অনলাইনে নেওয়া লাগতেছে, ঠিক আছে। তো প্লিজ সিনসিয়ারলি এই ক্লাসটা যখনই মানে ওপেন হবে সাথে সাথে খাতা কলম নিয়ে একেবারে যেই যেই ক্লাসে যে যে টপিক পড়াইছিস ওটা একটু নোট করে রাখো ভাই প্লিজ, ঠিক আছে। তো যাতে নোট করা থাকলে তোমার মনে করে এই জিনিসগুলা নিয়ে আর কোনো ফার্দার প্যারা থাকলো না, কোনো ঝামেলাও থাকলো না, ঠিক আছে। আর হুদাই দেখেও লাভ নাই যে শুয়ে বসে তুমি দেখতেছো, আমি যেমনি নোট করাই দিতেছি। অধ্যায় 3 এমনি অনেক বড়, ঠিক আছে। তো এই কারণে এই অন্তত রেকর্ড টেকর্ড দিয়ে এগুলো দ্রুত এন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আসো শুরু করি। তো দেখো আজকের দিনে আমাদের যেটা ফার্স্ট টপিক, একেবারে প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে দেখো ভাই, আমরা পড়তেছিলাম, আমরা মনে আছে এর আগের সপ্তাহে এর আগে আমরা সেখানে পড়ছিলাম যে হচ্ছে আহ বন্ধন বন্ধন ছিল আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। তো সেখানে পড়ছিলাম ফাজানের নীতি, মনে আছে ফাজানের 3টা নীতি। ওই যে ছন্দ দিয়ে পড়লাম, আমাদের ক্যাটায়ন যত ছোট হবে অ্যানায়ন যত বড় হবে, ঠিক আছে। তো এইগুলো পোলার অ্যান্ড জিনিসপাতি পড়ছিলাম, পোলার অ্যান্ড পোলারিটি। তা আমি 2 ক্লাসের মধ্যে পোলার অ্যান্ড পোলারিটি যা ছিল সবকিছু হচ্ছে মোটামুটি শেষ করে ফেলছি। এখন হচ্ছে ভাই তোমার যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের, আসো বুঝি শুরু করে আমাদের পড়া। তো সবার ফার্স্টে দেখো 2টা কথা বলি। সেটা হচ্ছে দেখো এখন এই লেভেলে এসে আমরা অণু পরমাণু সবাই সবকিছু চিনি। তো যেহেতু আমরা অণু পরমাণু সবাই সবকিছু চিনি, তো দেখো সেখানে কি হয়, তো সেখানে যে জিনিসটা হয়, তো অণু পরমাণুতে যে কাজটা হয়, দেখো ধরো আমি তোমার কাছে বললাম ধরো ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন সিএল, তার মানে এটা হচ্ছে একটা ক্লোরিন পরমাণু, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লোরিন পরমাণু। আর এই ক্লোরিন পরমাণু যদি আরেকটা আসে এবং এরা মিলে যদি বন্ধন হয়, তখন ভাই তাকে আমরা বলি ক্লোরিন অণু, যেটাকে আমরা কি হিসেবে লিখি বলতো ভাব, Cl2, সেটাকে আমরা লিখি হচ্ছে Cl2। তো এই যে তুমি দেখো আমাদের ClCl বা ক্লোরিন, আর এখানে হচ্ছে Cl2, তাহলে এটা হচ্ছে পরমাণু পরমাণু মিলে হয়ে গেল হচ্ছে আমার অণু। তাহলে এখন দেখো এই যে যে আমার পরমাণু পরমাণু মিলে যে অণু হয়ে গেল, অবশ্যই তোমার কমন সেন্স কি বলে দেখো তো, এই পরমাণু থেকে অণু হইতে গেলে অবশ্যই এখানে একটা বন্ধন কাজ করতেছে। আবার আমি বললাম ধরো এক এক টুকরা ক্লোরিন নিয়ে, সেই ক্লোরিনের মধ্যে কি অণু কি 1-2টা আছে না, হাজার 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 আছে। তাহলে এখন হাজার হাজার যে অণুগুলা, এরাও বলতো পরস্পরের সাথে যুক্ত থাকা লাগবে কি লাগবে না, লাগবে। তাহলে এই যে পরস্পরের সাথে যুক্ত থাকার জন্য যে রাসায়নিক বন্ধন, এটাও একটা বন্ধন আছে। তো শুনো, সেটার নাম কি, তো আগে আমি বলি, যখন 2টা পরমাণুর মধ্যে বন্ধন হয় সেটাকে আমরা বলি ভাই আন্তঃপারমাণবিক বন্ধন, কারণ 2টা পরমাণুর মধ্যে, তাই একে আমরা বলতেছি আন্তঃপারমাণবিক বন্ধন। আর এই দুইটার মধ্যে হচ্ছে অণু, তাহলে এই 2টা অণু বা এই 2টা অণু বা এই 2টা অণু, এটা বললেই হয়েছে। তাহলে 2টা অণুর মাঝখানে যে বন্ধন, তারে আমরা বলতেছি হচ্ছে আন্তঃআণবিক বন্ধন, ঠিক আছে, তারে বলতেছি আন্তঃআণবিক। আর এটা হচ্ছে আন্তঃপারমাণবিক, তাহলে আন্তঃপারমাণবিক আর একটা হচ্ছে আন্তঃআণবিক। এখন কথা হচ্ছে ওই যে দেখো মাথার উপরে লেখা রাখছি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তো সব কয়টাই দেখো আমি কালো কালার দিয়ে লিখছি, একটা খালি লিখছি রেড মার্কার দিয়ে। তো সেটা হচ্ছে দেখো একটা ওয়ার্ড লিখে রাখছি, সকল আন্তঃআণবিক বলই হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল, ঠিক আছে। দেখো একটা ওয়ার্ড লিখে রাখছি, সকল আন্তঃআণবিক বলই হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। মানে ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে এই যে যত আন্তঃআণবিক, মানে হচ্ছে একটা অণুর সাথে আরেকটা অণুর যে বন্ধন, সেই যে বল, এই আকর্ষণ বলটাই হচ্ছে ভাই আমাদের ভ্যান ডার ওয়ালস যে বল, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। অনেকে আমরা মনে করি যে শুধুমাত্র সমযোজিতই হবে, কারণ দেখো আয়নিকে তো হওয়ার কোনো সুযোগই নাই, কারণ তো তুমি জানো আয়নিকে হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যে ন্যাচারাল ফোর্স, সেটা দ্বারা পরস্পর যুক্ত থাকে, কোনো প্যারা নাই। তো এখন কথা হচ্ছে দেখো, আমি কয়েকটা জিনিস লিখে রাখছি। তো আমাদের আজকের দিনের যে একটা পড়া, এই পড়াগুলো যে খুব বেশি ইম্পর্টেন্ট তাও না, আবার খুব যে আনইম্পর্টেন্ট ওইটাও না।
তো একটু পড়ে রাখি। তো দেখো সবার ফার্স্টে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আমরা ছোটবেলায় যা পড়ে আসছি, এখন একটু ইন ডেপথ বুঝবো। ছোটবেলায় খালি কি পড়ে আসছি, যে সমযোজী যৌগের অণুসমূহ পারস্পরিক যে দুর্বল বন্ধনের মধ্যে যুক্ত থাকে তাকেই বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। কিন্তু ভাই এখানে আরো ডিটেলসে জানা লাগবে, এবং এই পাঁচটা থেকে এমসিকিউ আসে যে নিচের কোনটি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের বৈশিষ্ট্য নয়। তাহলে আসো শুরু করি। ফার্স্টে 1 নাম্বার দেখো, 1 নাম্বারটা দেখো। বলছি এই বল হলো অত্যন্ত দুর্বল, ঠিক আছে, এই আকর্ষণ বল, ঠিক আছে, এবং তোমরা ছোটবেলায় নাম পড়তো এটারে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। তাইলে দেখো ফার্স্ট যেই জিনিসটা পাইলাম সেটা হচ্ছে এই বলটা হচ্ছে অত্যন্ত দুর্বল, একেবারেই উইক একটা ফোর্স, ঠিক আছে, খুবই উইক। কেমন উইক একটু পরেই দেখবা। কেবলমাত্র অণুসমূহ পরস্পরের খুব কাছাকাছি আসলেই এই বল কার্যকর হয়, ঠিক আছে। মানে ধরো এই ভ্যান ডার ওয়ালস বল তখনই কার্যকর হবে, ধরো এই দুইটা অনেক দূরে দূরে আছে কিন্তু কোনো লাভ নাই, কাছে আস্তে 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 ধরো একদম কাছাকাছি আসলো দুইটা অণু, তখন হচ্ছে এই দুইটা অণুর মাঝখানে এইবার কিছুটা ভ্যান ডার ওয়ালস বল ক্রিয়া করা শুরু করবে, ঠিক আছে। তার মানে 1 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে কোন বল অত্যন্ত দুর্বল, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস, অথবা কেবলমাত্র অণুসমূহ পরস্পরের খুব কাছাকাছি আসলে কোন বলের আবির্ভাব ঘটে বা কোন বলের সৃষ্টি হয়। অ্যান্সার হচ্ছে ভাই ভ্যান ডার ওয়ালস বল, ঠিক আছে। তাহলে গেল 1 নাম্বার। 2 নাম্বার, এইটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসছে। এই আকর্ষণ বলের কারণে, এটাও মেডিকেলে আসা কোশ্চেন, এই দেখো ম্যাথ লিখা রাখলাম, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই আকর্ষণ বলের কারণেই গ্যাসকে তরলে পরিণত করা যায়। পরীক্ষায় দুইটা কোশ্চেন অনেকবার আসে, দুইটা কোশ্চেন, একটা এই চ্যাপ্টারে আরেকটা পরিবেশ রসায়ন চ্যাপ্টার। আমি বলে দিই, সেটা হচ্ছে পরীক্ষায় আসে কোন বলের কারণে গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ভাই ভাই আমরা সবাই জানি গ্যাসকে, আমরা জানি কোন একটা তরলকে কঠিনে পরিণত করা টাফ বা এগুলা, কিন্তু কোন একটা গ্যাসকে কিন্তু খুব সহজে আমরা তরলে পরিণত করতে পারি, ঠিক আছে। কিন্তু একটা গ্যাসকে কঠিন বা এই জিনিসগুলোতে পরিণত করা কিন্তু খুব ঝামেলাপূর্ণ। তো কেন আমরা গ্যাসকে খুব সহজে তরলে পরিণত করতে, এই কারণেই হচ্ছে এই গ্যাসের মাঝখানে, অণুগুলার মাঝখানে যে ভ্যান ডার ওয়ালস বলগুলা থাকে, ভ্যান ডার ওয়ালস বল খুবই উইক হওয়ার কারণে সামান্য বা একটু প্রেসার টেসার দিয়ে এটার খুব সহজে তরলে পরিণত করে। আরেকটা এমসিকিউ যেটা পরিবেশ রসায়নের, সেটা হচ্ছে পরীক্ষায় আসে কোন নীতির মাধ্যমে, এটা ফিজিক্সেও আছে, কোন নীতির মাধ্যমে গ্যাসরে তরলে পরিণত করা যায়। নীতিটা হচ্ছে জুল থমসন নীতি। আমি এটা একটু সাইডে লিখে দিতেছি, তাহলে লিখে রাখো, আর না লিখলেও কোনো সমস্যা নেই, এগুলো আমি ইসে পড়াবো সেকেন্ড পেপারের অধ্যায় 1, ঠিক আছে, লিখে রাখলাম। সেটা হচ্ছে জুল থমসন নীতি বা জুল থমসন ইফেক্ট, ঠিক আছে। তাহলে পরীক্ষাতে দেখো দুইটা কোশ্চেন, তাহলে মেডিকেলেও আসা কোশ্চেন, সো তার মানে দুইটা জিনিস আসছে। 1 নাম্বার হচ্ছে কোন আকর্ষণ বলের কারণে গ্যাসরে তরলে পরিণত করা যায়, অ্যান্সার হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। আর যদি বলে কোন নীতির মাধ্যমে গ্যাসরে তরলে পরিণত করা যায়, অ্যান্সার হচ্ছে ভাই লিখে রাখছে দেখো জুল থমসন নীতি, এটা ক্লাসও বলছি। আচ্ছা 2 নাম্বার গেল, 1 2। এবার দেখো 3 নাম্বার, এই একের যে এক্সাম্পল দেখো, সমযোজী বন্ধন শক্তি আমরা সবাই জানি। দেখো ধরো আমি তোমার কাছে বললাম এই যে লেখো, ও অক্সিজেন লিখতে হলে সবাই এমনি লেখো ও ডাবল বন্ড ও, এবং সবাই জানো। বা ধরো আমি তোমার কাছে বললাম ভাই মিথেন, মিথেন লেখার সময় কি লেখো, কার্বনের 4 হাত, কার্বনের 4টা হাতে 4টা হাইড্রোজেন বসায় দাও। তো এই যে 4টা হাইড্রোজেন বসায় মানে কি, মানে কার্বনের চারপাশে 4টা সমযোজী বন্ধন আছে। এখন এই সমযোজী বন্ধনগুলা বলছে সমযোজী বন্ধন শক্তির তুলনায় এই ভ্যান ডার ওয়ালস যে আকর্ষণ শক্তি বা আকর্ষণ বল, এর মানটা হয় প্রচুর পরিমাণ কম, ঠিক আছে, অত্যন্ত নগণ্য। দেখো একটা এক্সাম্পল দিলেই দেখবা। তো মিথেনটা লিখছে, এখানে অক্সিজেনের এক্সাম্পল হাজারি বইয়ে দেয়া। দেখো অক্সিজেনের সিভিভি মানে কোভ্যালেন্ট বন্ড, মানে কোভ্যালেন্ট বন্ডের যে শক্তি, সমযোজী বন্ধনের শক্তি, মানে এই যে এই দুই হাত, এই দুই হাতের শক্তি, ঠিক আছে, সমযোজী বন্ধনের শক্তি হচ্ছে 402 কিলোজুল পার মোল। আর এই অক্সিজেন, ধরো এই একটা অক্সিজেন, এই ধরো আরেকটা অক্সিজেন, এই আরেকটা অক্সিজেন, অক্সিজেনের অণুগুলা পরস্পরের সাথে যে বন্ধন দ্বারা মানে আবদ্ধ, এটার মান হচ্ছে 7 কিলোজুল পার মোল, মানে ভ্যান ডার ওয়ালস বল যেটা আমি লিখে রাখছি। সো খুবই ইম্পর্টেন্ট ভাই। তাইলে দেখো তার মানে এই জিনিসটা যাতে আশা করি বুঝো, মানে অক্সিজেন অক্সিজেন নিজের সাথে মিশতে, মানে জাস্ট খালি একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু সমযোজী বন্ধন করতেছে, এই শক্তিটা দেখো কি বিশাল, 402 কিলোজুল পার মোল। সেইখানে একটা অক্সিজেন অণুর সাথে আরেকটা অক্সিজেন অণুর যে আকর্ষণ বল, এই কারণে তো আমরা বলি গ্যাসগুলা কাছাকাছি থাকে না দূরে দূরে থাকে, দূরে দূরে থাকে। কেন দূরে দূরে থাকে? কারণ ভাই তোমার দেখো মানটা কত কম, কই 402 আর কই হচ্ছে তোমার 7, ঠিক আছে।
তাহলে দেখো 7 কিলোজুল/মোল, এটা হচ্ছে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে। এই মানটা 1 বছর পরীক্ষাতে আসছিল, তো এটা জাস্ট মনে রাখলে রাখবা, না রাখলে নাই। এবার চার, আচ্ছা, তো যেটা বলতেছিলাম দেখো, সেটা হচ্ছে যে এই 1 2 3 তিনটা পয়েন্ট হচ্ছে হয়ে গেছে, 1 2 3 তাহলে শেষ। একই, এই বল অত্যন্ত দুর্বল আকর্ষণ বলের কারণে এটা গেল, আর হচ্ছে এক্সাম্পলটা বুঝলাম। এবার আসো 4 নাম্বারটা। 4 নাম্বারটা দেখো লিখে রাখছি, এই বলের কারণে হচ্ছে আমাদের কোনো দিক, সরি, এই বলের কোনো দিক নির্দেশক ধর্ম বা কোনো কিছু নাই, ঠিক আছে। তার মানে যে এটা ওই দিক যাবে, এটা ওই দিক ক্রিয়া করবে, ঠিক আছে, এইরকম কোনো ব্যাপার স্যাপার কোনো কিছু না। এটা পরীক্ষায় আসতে পারে যে নিম্নের কোন বলের কোনো দিক নির্দেশক ধর্ম নাই, ঠিক আছে। তাইলে দেখো এগুলো তোমরা সবাই বুঝো টুঝো, ঠিক আছে। তো এই যে সবগুলা জিনিসপাতি দেখো, এই পরীক্ষার জন্য এই জিনিসগুলো লেখা রেখো ভাই, নাহলে কিন্তু এগুলো পরে ভুলে যাবে। আর 5 নাম্বার দেখো যেটা লিখে রাখছি, এই 5 নাম্বারটা খাতার মধ্যে একেবারে বোল্ড করে লিখা রাখো। সকল আন্তঃআণবিক, এই পৃথিবীর যত ধরনের আন্তঃআণবিক বল আছে, চোখ বন্ধ করে সকল বলকে আমরা বলি ভ্যান্ডার ওয়ালস বল। তার মানে পাশাপাশি এখন ভ্যান্ডারওয়ালস বলের অনেক টাইপ আছে, ঠিক আছে। এখন এই ভ্যান্ডারওয়ালস বলের প্রচুর টাইপ আছে। এই প্রচুর টাইপের মধ্যে দেখো আমি ওই যে বোর্ডের ভিতরে লিখে রাখছি 4টা জিনিস। তো 4টা জিনিস কি, এই 4টা হচ্ছে একেবারে মেইন 4টা, এছাড়াও যে তা নাই তা না, আরো অনেকগুলো আছে ভাই। কিন্তু এই 4টা মোটামুটি একটা মানে জানলে ভালো, ঠিক আছে, না জানলেও যে ক্ষতি নেই, তবে জানলে ভালো। তো দেখো যেমন 1 নাম্বার, 1 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল। 1 নাম্বারটার নাম হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল। 2 নাম্বার, 2 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। আর 3 নাম্বার, 3 নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। আর 4 নাম্বারটা হচ্ছে অস্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল বল। তো দেখো আমি যেভাবে মুছতেছি, মুছে টুইছে দেখো, আশা করি সবার লেখা টাকা হয়েছে। লেখা না হইলে জাস্ট হচ্ছে এগুলো একটু তুলে নাও, ঠিক আছে। জাস্ট আমি এই বোর্ড মুছতে মুছতে দেখো আরেকবার আমি এই যে বইলা দিতেছি, কারণ সবাই একসাথে আমি যে লিখতেছি, লেখার সাথে সাথে যাতে এগুলো তোলা হয়ে যায়, ঠিক আছে। তাহলে 1 নাম্বার যেটা বললাম আরেকবার বলি, আমি জাস্ট মনে মনে বলি। একটা হচ্ছে এই বল অত্যন্ত দুর্বল, ঠিক আছে, অণুগুলা যখন খুব কাছাকাছি আসে তখনই হচ্ছে এগুলা ক্রিয়া করা শুরু করে। 2 নাম্বার, এই আকর্ষণ বলের কারণে গ্যাসরে কি করা যায়, তরলে পরিণত করা যায়। আর ওই নীতির নাম কি ছিল আশা করি বুঝছো, জুল থমসন ইফেক্ট বা জুল থমসন নীতি, এ বিজ্ঞানীর নাম। আর 3 নাম্বার হচ্ছে সমযোজী বন্ধনের শক্তির তুলনায় এই যে এটার শক্তি হচ্ছে অতি নগণ্য, 402 কই আর 7 কই, ঠিক আছে। তার মানে যে দেখো গ্যাসের অণুগুলা যে দূরে দূরে থাকে, কেন থাকে আশা করি বোঝা গেছে। আর দেখো এই বলের কোনো দিক নির্দেশক ধর্ম নাই। আর 5 নাম্বার হচ্ছে সকল আন্তঃআণবিক বলে হচ্ছে ভাই ভ্যান্ডার ওয়ালস বল, ঠিক আছে। তো তাইলে দেখো তোমার আর কিছু করার নাই, এখানে হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে গেল। তাহলে এই যে দেখো আমাদের 5টা জিনিস। এবার আর এই 4টা হচ্ছে এই টাইপ। তো আসো শুরু করি, লেখো ফার্স্টে 1 নাম্বার। আশা করি লেখা হয়ে গেছে, ঠিক আছে। লেখো ফার্স্টে 1 নাম্বার, লেখো ভাই ফার্স্টে 1 নাম্বার। 1 নাম্বারটা হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল। লেখো ফার্স্টে 1 নাম্বার, আমি বলতে বলতে জাস্ট আমার সাথে সাথে লিখতে থাকো। 1 নাম্বার, 1 নাম্বারটা হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল। লেখো 1 নাম্বার, 1 নাম্বারটা হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল। লেখো একটা হচ্ছে আয়ন ডাইপোল, ওই যে লিখে রাখছি 1 নাম্বার হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল। তো দেখো এগুলো আমি বলতেছি মুখে মুখে, আশা করি সব শুনতেছই আর সাথে তো লিখতেছই। তো দেখো আয়ন ডাইপোল আকর্ষণ বল, আসলে একটু বোঝার চেষ্টা করি নামের মধ্যে কি বোঝায়। তো আয়ন ডাইপোল আকর্ষণ বল এই নামটা দিয়ে যেটা বোঝায় হচ্ছে দেখো আয়ন। তো সবার ফার্স্ট হচ্ছে আয়ন মানে তো আমরা বুঝতেছি কি আয়ন কি হইতে পারে, আমরা একটু তো সবাই বুঝি। আয়ন হইতে পারে হচ্ছে ভাই একটা ক্যাটায়ন, আর আরেকটা হইতে পারে হচ্ছে বা অ্যানায়ন। তাহলে একটা হচ্ছে ক্যাটায়ন আর আরেকটা হচ্ছে আমার হইতে পারে অ্যানায়ন। এখন কোন একটা ক্যাটায়ন বা অ্যানায়নের সাথে কোন একটা ডাইপোলের যে আকর্ষণ বল, তাকে আমরা বলি হচ্ছে ভাই আয়ন ডাইপোল আকর্ষণ বল। মাঝখানে একটা হাইফেন দিলে ভালো, হাইফেন। আচ্ছা, যাই হোক, আয়ন ডাইপোল আকর্ষণ বল। তো দেখো আয়ন হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন। আর ডাইপোল, ডাইপোল মানে হচ্ছে দেখো ডাইপোল, ডাই মানে দুই, পোল মানে হচ্ছে মেরু, তার মানে দ্বিমেরু। তো কিসের দ্বিমেরু দেখো তুমি, এই যে দেখো ধরো আমি একটা এক্সাম্পল দিতেছি, মানে আচ্ছা আমি লিখলাম, যাই হোক, আচ্ছা ধরো লিখলাম এখানে হচ্ছে দ্বিমেরু লিখলাম। তার সাথে এখন এইটার একটু ইমপ্লিমেন্ট করি, মানে এইটার একটু আমি বাস্তবে দেখার চেষ্টা করি। তো ধরো, ধরলাম ক্যাটায়ন, ধরো ফার্স্টে ক্যাটায়ন দিয়ে করি। দেখো ওই যে ছোটবেলার পড়াগুলো আস্তে 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 এখন ফোল্ড আপ হবে, জিনিসগুলো বুঝতেছি। ধরো একটা ক্যাটায়ন ধরলাম, ক্যাটায়নটাকে ধরলাম হচ্ছে ভাই আমরা সোডিয়াম প্লাস, ঠিক আছে। ক্যাটায়নটা আমরা ধরলাম হচ্ছে ভাই সোডিয়াম প্লাস।
ধরলাম। আচ্ছা, ক্যাটায়নটা হচ্ছে ধরলাম আমরা ভাই সোডিয়াম প্লাস। এখন এই সোডিয়াম প্লাসটা কি করবে দেখো, এই সোডিয়াম প্লাসটা মানে পানির সাথে, আমরা ছোটবেলায় পড়ছি না বলতো NaCl কেমনে পানিতে দ্রবীভূত হয়, এই যে আমরা চারপাশ দিয়ে একটা ছবি আঁকাইতাম, সোডিয়াম প্লাস চারপাশে পানির O মাইনাস ঘিরা ধরছে, আর ক্লোরিন মাইনাস এর চারপাশে পানির H প্লাস ঘিরা ধরছে। তো দেখো তো, আসো আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। তো ধরো প্লাস, তো এখন প্লাসের কাছাকাছি কি আসবে, মাইনাস। তো মাইনাস কেমনে আসবে, আসো ধরো আমি তোমার কাছে একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম যে হচ্ছে এখানে পানি, পানি মানে H2O, তো OH, তার মানে হচ্ছে H2O, ঠিক আছে, H2। এখন আমরা সবাই জানি বলতো হাইড্রোজেন ডেল প্লাস আর অক্সিজেন ডেল কি বলতো ভাই, 2 মাইনাস বা মাইনাস, ঠিক আছে। এখন কথা হচ্ছে কেন, কারণ আমরা সবাই জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের 2.1, তাই কারণে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনের অক্সিজেন নিজের দিকে টাইনে নেয়। এইবার আমারে বলো, আমি যে লাল মার্কার দিয়ে আঁকাইতেছি, দেখো দ্রুত লাল মার্কার দিয়ে আঁকাইতেছি, এই যে বলতো এই প্লাস, এই যে মাইনাস, এই প্লাস আর অবশ্যই বলতো একটা আকর্ষণ, ডট 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 মানে হচ্ছে আকর্ষণ, এই যে একটা আকর্ষণ ফিল করা উচিত কি উচিত না, উচিত, ঠিক আছে। তাহলে যেহেতু একটা আকর্ষণ ফিল করা উচিত, তাহলে এইবার তুমি বলো আকর্ষণটা ফিল হচ্ছে কার সাথে কার। আচ্ছা, তোমরা ওই যে ছোটবেলায় যে ছবিটা আঁকতাম মনে পড়ে কিনা দেখি তো, ছোটবেলার ছবিটা একটু রিপিট করি। Na প্লাস এর ঘিরে ধরতে হচ্ছে এই যে O মাইনাস, মনে আছে, এই যে O মাইনাস এইভাবে হচ্ছে এর ঘিরে ধরতো। তারপরে অক্সিজেনের সাথে কি আঁকাইতাম, এখানে হাইড্রোজেন আঁকাইতাম, মনে আছে, হাইড্রোজেন গুলো প্লাস দিতাম। তো সেইটারই ছবিটা এখানে একটু সুন্দর করে আঁকতেছি। তো দেখো তো ভাই, এই যে এইভাবে আরেকটা অক্সিজেন আরেকটা অক্সিজেন আরেকটা অক্সিজেন সোডিয়ামে ঘিরে ধরবে, তাহলে বুঝো তো এই যে সোডিয়াম পানিতে মিশতে যাচ্ছে, তাহলে পানিতে মিশতে যাওয়ার সময় এই পানির অণুর অক্সিজেন সোডিয়াম প্লাসের সাথে যে বন্ধনটা খুবই দুর্বল, যে একটা বন্ধন সৃষ্টি করতেছে ভাই, সেইটাকে আমরা বলি আয়ন ডাইপোল আকর্ষণ বল। এটা একটা ভ্যান্ডার ওয়ালস বল, এবং এইটার স্পেশাল স্পেসিফিক নাম হচ্ছে আয়ন ডাইপোল। কেন আয়ন, আশা করি বুঝে গেছো, কারণ এখানে একটা আয়ন আছে, কি আয়ন, ক্যাটায়ন। আর এই যে বলতো প্লাস মাইনাস, তার মানে দুইটা পোল, ডাইপোল আছে নাকি নাই, আছে। তাহলে একটা ডাইপোলের সাথে একটা আয়নের মাঝে যে দুর্বল ভ্যান্ডার ওয়াল বন্ধন, তাকেই আজকের থেকে আমরা ভাই বলবো আয়ন ডাইপোল আকর্ষণ বল। কি বলবো বলো, সেটাকে আমরা বলবো হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল, ঠিক আছে। তাহলে আই হোপ বোঝা গেছে, একেবারে ছোটবেলার জিনিসের সাথে রিপিট করে একেবারে মিলাই দিলাম। এই কথাগুলো কিন্তু বইতে নাই, ঠিক আছে। একেবারে বইয়ে জিনিসগুলো পড়তে গেলে দেখবা যে মাথা পুরাই হয়ে গেছে, ক্র্যাক হয়ে গেছে, কিছুই বুঝতে পারতেছে না এই জিনিসগুলো। সেই কারণে আমার এই এক্সাম্পল গুলো মাথার মধ্যে রাখবো, বা পারলে একটু খাতায় লিখে রাখবো। আচ্ছা, এখন ধরো আমি তো তুমি বলবা যে ভাই আপনি তো ক্যাটায়ন দিয়ে করলেন, এবার একটু অ্যানায়ন দিয়ে করেন। আচ্ছা, তাহলে অ্যানায়ন দিয়ে করতেছি। তাহলে সোডিয়াম প্লাস নিচ্ছি, তাহলে ক্লোরিন মাইনাসও কোনো দোষ করে নাই। তাহলে এটার মধ্যে ঢুকতেছি, দেখো দেখো তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে এই যে ধরো আমি বললাম Cl মাইনাস, ক্লোরিন মাইনাস, তাহলে এবার বলো মাইনাস রে ঘিরা ধরতে চাবে কে, প্লাস, তো কমন সেন্স। তাহলে এখন যেই কাজটা হবে দেখো, এই যে পানি, আমি আবার পানিটাকে এমনি লিখলাম H ডেল প্লাস, এটা হচ্ছে H ডেল প্লাস, আর এর সাথে হচ্ছে পানি আছে O2 মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই বলো, আবার এই যে লাল মার্কার দিয়ে করতেছি, বলো এই মাইনাস এই প্লাসের সাথে আকর্ষণ করবে কি করবে না, করবে। এই মাইনাস প্লাসের সাথে আকর্ষণ করবে কি করবে না, করবে। ওই যে ছোটবেলায় আঁকাইতাম মনে আছে, ক্লোরিন রে ঘিরা ধরছে সব H প্লাস, ছোটবেলায় অধ্যায় 5 রাসায়নিক বন্ধন, সেই চ্যাপ্টারে লাস্ট পেজের আগের পেজে ওই যে ছিল সমযোজী যৌগের মানে পানিতে, সমযোজী যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল, ওই দেখো সেইটাই, ঠিক আছে। তার মানে ছোটবেলায় যেটা জাস্ট খালি জিনিসটা একটু দেখছিলাম, এখন খালি ইন ডেপথ জিনিসটা বুঝলাম যে কেমনে কি হইলো, ঠিক আছে। তাহলে আসো, তাহলে এই এখন আশা করি সবার প্রত্যেকের এই সিম্পল জিনিস এগুলা, কারণ বইয়ের থেকে পড়ার মতো জিনিস এগুলা না। তাহলে দেখো 1 নাম্বার হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল শেষ। তাহলে তুমি খালি জাস্ট নিচে একটা স্টার দিয়ে একটা কথা লিখে রাখো, স্টার দিয়ে লেখো জাস্ট একটা কথা, আমার সাথে সাথে স্টার দাও, স্টার দিয়ে একটা কথা লেখো, সেটা হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল। লেখো আয়ন ডাইপোল আকর্ষণ বল, লেখো আয়ন ডাইপোল আকর্ষণ বল সমযোজী অথবা আয়নিক যৌগের, লেখো আয়ন ডাইপোল আকর্ষণ বল সমযোজী অথবা আয়নিক যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে কাজে লাগে। পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। তাহলে আবারও বলি,
পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, তাহলে পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে কাজে লাগে, সেটা হচ্ছে 1 নাম্বারটা আমি বললাম আয়ন ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, আচ্ছা শেষ। এবার আসো ভাই 2 নাম্বার। দেখো 2 নাম্বার শুরু করো। 2 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। দেখো 2 নাম্বার, 2 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে বাপ ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। দিলাম, মুছে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে মুছে দিলাম। লেখা হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। লেখো 2 নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, আচ্ছা তাহলে লেখো 2 নাম্বার, 2 নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, লেখো লেখো। 1 নাম্বারটা শেষ হয়েছে, 2 নাম্বার হচ্ছে ডাইপোল ডাইপোল। এইবার দেখো তো নামের মধ্যে আছে ডাইপোল ডাইপোল, তোমরাই বললা ডাইপোল মানে দ্বিমেরু, তাহলে এইবার দুইটা মেরু দুইটা মেরু মানে দুইটা মেরু একসাথে আকর্ষণ করবে, তখনই সেই ঘটনারে আমরা বলবো হচ্ছে ডাইপোল। ঠিক আছে, যেমন ভাই আপনি একটা এক্সাম্পল দেন, আসো এক্সাম্পল দেই। দেখো 3টা এক্সাম্পল দেই। সবার ফার্স্টে এইচ এফ, ধরো আমি বললাম এইচ এফ, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, হাইড্রোজেনের 2.1, তো সব ইলেকট্রন এ খায় ফেলতে যাবে, তাহলে এ হচ্ছে ডেল মাইনাস, এ হচ্ছে ডেল প্লাস। আবার আরেকটা এইচ এ ফাঁকাইলাম, এই এইচ এই এফ। ঠিক আছে, তাহলে এটা ডেল প্লাস, এই বান্ধব হচ্ছে ডেল মাইনাস। এবার বলো কমন সেন্স, প্লাস আজীবন আকর্ষণ করবে কারে? মাইনাস রে। তাহলে এই যে দেখো এই জিনিসটার মধ্যেও দুইটা পোল ডাইপোল, এই জিনিসটার মধ্যেও প্লাস মাইনাস দুইটা পোল, তাহলে ডাইপোল ডাইপোল। এরা পরস্পর কাছাকাছি আসবে যে আকর্ষণ বলের মাধ্যমে, সেটারই হচ্ছে আমরা বলবো ভাই ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে আমরা সেটারই বলতেছি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। নাম্বার 1 এক্সাম্পল গেল। নাম্বার 2 এ দেখো সামনে নাম্বার 2, তাহলে নাম্বার 2 যদি হচ্ছে আমরা বুঝি, নাম্বার 2 হচ্ছে ধরো আবার এইচএফ লিখলাম, যাও এইচএফ এর সাথে এবার লাগাই দেই পানি। তো পানি মানে কি? পানি মানে হচ্ছে H2O, তাহলে ধরলাম এই যে H2O, এইচ ও এইচ লিখলাম, আমার মন চাইছে আমি লিখলাম। তাহলে বলো তো এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনটা হচ্ছে ডেল প্লাস, এই ফ্লোরিন হচ্ছে ডেল মাইনাস। কেবলই বললাম এর ইলেকট্রোনেগেটিভিটি 4, এর হচ্ছে 0। এবার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের 2.1, তো আমরা সবাই এই কথা বারবার বলতেছি, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, এটা ডেল প্লাস। এবার বলো প্লাস আকর্ষণ করতে যাবে কারে? মাইনাস রে। তাহলে এই যে দেখো এইবার এই দুইটার মধ্যে দেখো তো ভাই, পানির অণুতেও দুইটা পোল, হাইড্রোজেন ফ্লোরাইডেও দুইটা পোল, দুইটা পোল ডাইপোল, দুইটা পোল ডাইপোল। তাহলে এই যে ডাইপোল ডাইপোল পরস্পর যদি কাছাকাছি আসতে চায় যে আকর্ষণ বল দিয়ে, তাকে আমরা বলি হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে এই দেখো একটা। আচ্ছা আবার তুমি বলতে পারো যে ভাই তাহলে আপনি আচ্ছা বলেন তো যে অ্যামোনিয়া কেমনে পানির সাথে মিশে? তাহলে আসলে দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়া মানে হচ্ছে NH3। ঠিক আছে, ধরলাম NH3, তাহলে NH3, এইচ এখানে হচ্ছে এইচ। ঠিক আছে, এবার আমরা জানি তো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, তার মানে হচ্ছে ডেল প্লাস, ডেল প্লাস, আর এই বান্দা কি? এই বান্দা হচ্ছে ডেল মাইনাস। এইবার কি বলো, পানির সাথে মিশতে গেলে পানি মানে কি? পানি মানে হচ্ছে H2O, তাহলে এইচ ও এইচ। ঠিক আছে, এই যে দেখো এইচ ও এইচ, তাহলে ডেল প্লাস, আবার সে একই পড়া ডেল মাইনাস ডেল প্লাস। এবার বলো মাইনাস আকর্ষণ করবে কারে? প্লাস রে। তাহলে এই যে দেখো, ঠিক আছে, এই যে দেখো এদের মাঝখানে এই যে একটা আকর্ষণ বল, দেখো এখানেও দুইটা পোল। কেমনে বুঝলেন ভাই? এই যে একটা প্লাস একটা মাইনাস, ডাইপোল। আবার এখানে একটা প্লাস একটা মাইনাস, ডাইপোল। তাহলে এই যে একটা ডাইপোল আর একটা ডাইপোল, যে আকর্ষণ বল তাকে আমরা বলি ভাই ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে আশা করি একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে একদম সহজ ভাষায়, জানি না এর থেকে সহজ ভাষায় আর বলা সম্ভব কিনা দুনিয়ায়, একদম সহজ ভাষায় একেবারে জিনিসটা বলে দিছি। তাহলে একটা হচ্ছে 1 নাম্বার আয়ন ডাইপোল, 2 নাম্বার হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। শেষ। ঠিক আছে, তুলে নাও। তুলে নিতে নিতে হচ্ছে 3 নাম্বার। দেখো তুলে নাও সবাই, আশা করি তুলে নিছো। নিতে নিতে হচ্ছে দেখো এবার 3 নাম্বার, স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, 3 নাম্বার স্থায়ী আবিষ্ট, এই কথাটার মানে কি বলতেছি, আগে লেখো তুলে নাও। আচ্ছা লেখো তুলে নাও সব। আচ্ছা জাস্ট খালি এখানে নাম চেঞ্জ করতেছি, এগুলো মুছে দেবে, যত অজস্র বার বলতেছি একই জিনিস। আচ্ছা তাহলে ডাইপোল ডাইপোল গেল, আয়ন ডাইপোল গেল। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে দেখো ভাই লেখা রাখছি, 3 নাম্বারটা হচ্ছে স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল। ঠিক আছে, তাহলে দেখো 3 নাম্বার হচ্ছে স্থায়ী ডাইপোল
আরেকটা হচ্ছে আদিষ্ট ডাইপোল। ঠিক আছে, আচ্ছা দেখি কে বলবে, বলো। স্থায়ী। স্থায়ী কথাটার মানে হচ্ছে, স্থায়ী মানে হচ্ছে যে একদম আছে, ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। স্থায়ী মানেই হচ্ছে তোমার ধরো যে একদম পার্মানেন্টলি এক জায়গায় থাকবে। তো যে এমন ধরনের ডাইপোল, ধরো দুইটা মেরু, সে সবসময় থাকবে, যেমন পানির দুইটা মেরু, এটা থাকবে, এটা তুমি কিছু না করলেও থাকবে, করলেও থাকবে। এখন কথা হচ্ছে আবিষ্ট ডাইপোল তাইলে কি? আবিষ্ট ডাইপোল মানে হচ্ছে, দেখো আবেশ, আবেশ কথাটার মানে কি, ঠিক আছে, এগুলো ফিজিক্সেও পড়ছো, এই স্থির তড়িৎ যে বিভিন্ন জায়গায় চুম্বক টুম্বকেও পড়ছো আবেশ। এই আবেশ কথাটা, আবেশ বা যেটাকে ইংলিশ ইন্ডিউস বলে, এই যে ইন্ডিউস বলে, ইন্ডিউস করার কথাটা মানে কি, মানে হচ্ছে বলে না একটা প্রবাদ আছে, সঙ্গদোষে লোহা ভাসে, ঠিক আছে, মানে কি সঙ্গদোষে লোহা ভাসে মানে হচ্ছে লোহা তো ডুবে যাওয়ার কথা, কিন্তু এই যে জাহাজ তো আবার পানিতে ভাসে, বা বিভিন্ন অনেক জিনিসপাতি পানিতে ভাসে। তার কথা হচ্ছে কেন এই সঙ্গদোষে লোহা ভাসে বলে, মানে মানে হচ্ছে ধরো তুমি সারাদিন কোনো পড়াশোনা টড়াশোনা করো না, কিছু করো না বা এই সেই, তাহলে এখন তুমি যদি এখন তোমার চারপাশে 10টা একদম ব্রিলিয়ান্ট ফ্রেন্ড নিয়ে বসে থাকো সারাদিন, আতেল তাতেলের সাথে সারাদিন বসে থাকো, তাহলে দেখা যাবে কি তুমি যে পড়াশোনা করতা না, একটা পর্যায়ে তোমারও মনে হবে যে, "ইস, না, পড়াশোনা একটু করা উচিত।" ঠিক আছে, তোমার ওই রাত্রেবেলা এক সময় হতাশ লাগবে যে না, এরা চারপাশে সব পড়াশোনা করতেছে, আমার আর কোনো পড়াশোনা নাই, কোনো কিছু নেই, কি কি জীবন কাটাইতেছি। তো দেখবো অটোমেটিক তোমার পড়াশোনা করতে মন চাবে। তাহলে এই যে দেখো, তুমি অন্যদের দ্বারা আবিষ্ট হয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারতেছো বা করার চেষ্টা করতেছো, এই যে তখন তোমারে বলা হবে ওই আতেলদের দ্বারা আবিষ্ট হওয়া, ঠিক আছে। তার মানে আবিষ্ট মানে হচ্ছে তুমি এখন আবেশের মধ্যে ঢুকে গেছো। এটা হইতে পারে পজিটিভ আবেশ, হইতে পারে এই কি বলে মানে নেগেটিভ আবেশ, ঠিক আছে। এখন যদি তুমি চলো উল্টাপাল্টা পোলাপানদের সাথে, তো তখন তুমি ওই টাইপের কাজ করা শুরু করবা, ঠিক আছে, সোজা হিসাব। তো সেম জিনিস হচ্ছে ভাই এই স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোলের ক্ষেত্রে কেমন, আসো একটু বুঝি দেখি। ধরো আমি তোমার কাছে একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমার কাছে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরো এই হচ্ছে একটা পরমাণু অরবিটালের চিত্র বা কিছু একটা জিনিস। আচ্ছা, ডাইপোল মানে কি? ডাইপোল মানে হচ্ছে এক সাইডে মাইনাস থাকবে, এক সাইডে কি থাকবে বলো তো ভাই? প্লাস। এটা আমরা সবাই বুঝি, সিম্পল জিনিস। ডাইপোল মানে হচ্ছে এক সাইডে বান্দার প্লাস থাকবে, আরেক সাইডে সেই বান্দার মাইনাস থাকবে। এখন কথা হচ্ছে ভাই, সবই বুঝলাম, ভালো কথা, প্যারা নাই। এই যে প্লাস মাইনাস যে আমি দুইটা জিনিস যে নিলাম, এখন কথা হচ্ছে আরেকটা জিনিস নিতেছি, সে ধরো কোনো ডাইপোল না, সে এমনি একটা নর্মাল জিনিস, সে কোনো প্যারা নেই, মানে ধরো সে, আমি আঁকলাম, ধরো সে কিছুই না, সে ধরো প্লাস মাইনাস একসাথে। এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে ধরো তার প্লাস মাইনাস একসাথে আছে, মানে সে কোনো ডাইপোল না, মানে সে একটা নর্মাল একটা পরমাণু মতো বা কিছু হয়ে আছে। এখন কথা হচ্ছে দেখো, আচ্ছা তুমি বলবো যে ভাই আপনি এক্সাম্পল দেন, এত কিছু বুঝি না, এক্সাম্পল দেন। তাহলে ধরো এটার এক্সাম্পল তুমি দিতে পারো পানি, ঠিক আছে, যেমন ধরো পানি। পানি হচ্ছে কে হতে পারে, যেমন ধরো এইচওএইচ, ঠিক আছে, ধরো আমি ধরলাম এইচওএইচ, এরকম কিছু একটা পানি, ঠিক আছে, বা ধরো এত কিছু বাদ দেই, পরে বলতেছি, ধরো এটা হচ্ছে পানি। আর ধরো এটা একটা এক্সাম্পল কি, ধরো আমি বললাম ক্লোরিন, বা ধরো ফ্লোরিন, ঠিক আছে, ধরলাম ফ্লোরিন F2। তো ধরো যে ফ্লোরিন ধরলাম, অত একটা F2, F2 কে জীবনে পোলার হতে পারে? বলছিলাম না, এগুলো তো বিশুদ্ধ সমযোজী, এগুলো তো কোনো কিছু নাই। তাহলে যদি বিশুদ্ধ সমযোজী হয়, মানে হচ্ছে এখানে কি বলে এটা, মানে এখানে হচ্ছে তোমার কোনো কিছু কাজ না করে, তাহলে তুমি একটু বলো তো ভাই, একদম কমন সেন্স খাটায় কি হবে এখানে? এখন যে কাজটা হবে, এই দুইটা যদি কাছাকাছি আসে, মাঝে মধ্যে কি হইতে পারে জানো? প্লাস সবসময় চাবে যে আমার দিকে কে আসুক, মাইনাস আসুক, এখানে এটা না, এটা কোনো ডাইপোল না, এটা নর্মাল একটা যৌগ। এখন কি হবে জানো? প্লাস এর ক্ষেত্রটা একটু বেশি, মানে একটু পাওয়ারফুল একটা জিনিস, শক্তিশালী জিনিস। আর অত শক্তিশালী, এখন দেখবে কি জানো, এই প্লাসটা ক্রমাগত পাশের পরমাণু থেকে মাইনাসটা, পাশের জায়গা থেকে মাইনাসটাকে টান দিতে যাবে। তো টান দিতে চাইলে যেই কাজটা হবে কি জানো ভাই, এই এদের মধ্যে এখন ইলেকট্রন গুলা এদিক সেদিক ছোটাছুটি শুরু করবে, শুরু করে যে কাজটা হবে, এই জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে, এবং এই জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব কি হয়ে যাবে বলতো? কমে যাবে। তো যেই কাজটা হবে, দেখো তো কি হইলো জিনিসটা, জিনিসটা হইলো, দেখো ডাইপোল হয়ে গেছে। কেমনে ডাইপোল হয়ে গেছে দেখো তো? এ তো ডাইপোল আগের থেকেই ছিল, আমি প্লাস মাইনাস একসাথে দিছিলাম, মানে আধা নিরপেক্ষ, ওর কোনো প্যারা নাই, কিচ্ছু নাই, নিরপেক্ষই ছিল। কিন্তু ভাই পাশের যে প্লাস, সে এই বান্দার ইলেকট্রন গুলারে বেশি বেশি টানতে চায়।
তো টানতে টানতে আস্তে আস্তে তার দিকে নিয়ে আসে। তাহলে বলো তো এখন সিস্টেমটারে দেখতে, স্ট্রাকচারকে দেখতে এই যে ডান পাশের F2 একটা ডাইপোলের মতো লাগতেছে কি লাগতেছে না? লাগতেছে। কিন্তু বাপ এ কিন্তু কোনো স্থায়ী ডাইপোল না, এই বান্দা একটা অস্থায়ী ডাইপোল। তুমি নাম দেখলে বা জিনিস দেখলেই বুঝতে পারবে এ তো থাকবে না, আকর্ষণ ছুটলে এ তো আবার আগের জায়গায় চলে যাবে। তার মানে কথা হচ্ছে এই যে দেখো, আরেকজনের আবেশে যদি কেউ ডাইপোল হয় তখন সেই জিনিসটারে আমরা বলবো হচ্ছে ভাই আবিষ্ট ডাইপোল। ঠিক আছে, সেই জিনিসটারে আমরা বলবো হচ্ছে আবিষ্ট ডাইপোল। তো দেখো এই যে আবিষ্ট ডাইপোল, এটার এক্সাম্পল কি? ধরো আমি কয়েকটা এক্সাম্পল দিতেছি তোমারে। যেমন আমি ধরো এক্সাম্পল দিতেছি হচ্ছে H2O, ধরো H2O আর সাথে হচ্ছে ধরো ফ্লোরিন, এরপর ধরো আমি বললাম HCl। ঠিক আছে, মানে যারা হচ্ছে একদম স্থায়ী ডাইপোল, যেমন অ্যামোনিয়া। বলো তো ভাই, কমন সেন্স খাটায় এই কয়টা প্রত্যেকটাই স্থায়ী ডাইপোল কিনা? পানি প্লাস মাইনাস আছে নাকি নাই? আছে। HCl প্লাস মাইনাস আছে নাকি নাই? আছে। অ্যামোনিয়া প্লাস মাইনাস আছে নাকি নাই? আছে, তার মানে এটা স্থায়ী। কিন্তু ধরো আমি বললাম F2, I2, Br2, বলো তো এদের কারোর মধ্যে কি কোনো প্লাস মাইনাস প্রান্ত আছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে এরা হচ্ছে এখন আবিষ্ট হইতে পারে। তো যেমন তাহলে একটা এক্সাম্পল কি? তো এক্সাম্পল হচ্ছে, দেখো আমি একটা এক্সাম্পল দিই। দেখো এক্সাম্পল হচ্ছে এমন হইতে পারে H2O ডট 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 Br2। ঠিক আছে, বা ধরো H2O ডট 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 I2, ধরো I2 দিয়ে দিলাম। তার মানে এই আয়োডিনের অণুগুলা যদি এর কাছাকাছি আসে তখনই হচ্ছে যে কাজটা হবে আমার, মানে কি বলবো, তখনই হচ্ছে এই জিনিসটা প্লাস মাইনাস হবে। তো কেমনে হবে আসো একটু বোঝাই। ধরো এই হচ্ছে আমি পানি আঁকাইলাম, পানি মানে হচ্ছে ধরো HOH, সবাই বুঝি। ঠিক আছে, I2 মানে হচ্ছে I। এখন কথা হচ্ছে ভাই বলো, এটা জন্ম থেকে প্লাস, জন্ম থেকে প্লাস, এটা হচ্ছে জন্ম থেকে কি বলতো? মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জন্ম থেকে যেহেতু মাইনাস, তাহলে এবার একটু দেখো তো, এইটা একটু আগে হয়ে গেছে প্লাস, এইটা একটু আগে হয়ে গেছে কি বলতো? মাইনাস। তো ধরলাম, কারণ ভাই আমি কি বললাম, এই মাইনাস কারে আকর্ষণ করতে চায় বলতো? এই মাইনাস ভাই আকর্ষণ করতে চাবে সর্বদা হচ্ছে প্লাস রে। তাহলে এই আকর্ষণ করে করে দেখো কাছে নিয়ে আসলো। তাহলে এই যে দেখো এই বান্ধব হচ্ছে একটা স্থায়ী ডাইপোল, ছিল কোনো ডাইপোল না, কিন্তু আস্তে আস্তে এর আবেশে আবিষ্ট হয়ে কি হয়ে গেছে, সে এখন আবিষ্ট ডাইপোল। তাহলে এই যে দেখো এবার এই প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণ হবে কি হবে না? হবে। এই যে বাপ এই ঘটনাটারই আমরা বলি হচ্ছে স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোলের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল আশা করি বোঝা গেছে। একদম সহজ, খুবই সিম্পল ভাষায়। ঠিক আছে, এত বইয়ের বইয়ের মতো বুকিশ নলেজও বলি নাই, একদম সিম্পল ভাষায় আমাদের পড়াটা শেষ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 4 নাম্বার। দেখো 4 নাম্বার, 4 নাম্বারটা আসলে খুব বেশি একটা লাগে না, এটা আসলে প্রকৃতিতে খুবই মানে খুবই সামান্য কিছু কিছু জায়গায় পাওয়া যায় এবং আমি একটু পরেই বলতেছি। তো আসো, আশা করি তোলা টোলা হয়ে গেছে। এখন আসো 4 নাম্বার, লেখো সুন্দর করে লেখো 4 নাম্বার। নাও ভাই মুছে দিতেছি, লেখো 4 নাম্বার। 4 নাম্বার লেখো অস্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল বল। ঠিক আছে, ওই দেখো ওই যে এক ক্লাসে বলছিলাম লন্ডন বল। ঠিক আছে, বিজ্ঞানী ফ্রিডস লন্ডন, ঠিক আছে, তো সেই কাজটা করে গেছিল, কাজ করে নাকি মানে আবিষ্কার করে গেছিল আর কি। তো তাহলে আসো আমরা বুঝি ফার্স্টে এখানে জিনিসটা কি হচ্ছে। তাহলে আসো লেখো অস্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন। দেখো অস্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন, এইটা আসলে পড়ার এত কিছুই নাই, তুমি বুঝতেই পারতেছো এখানে একদম কমন সেন্স ভাই, নর্মাল জিনিস। এমন একটা ডাইপোল যে স্থায়ী না, ঠিক আছে, যে স্থায়ী না। তো ধরো স্থায়ী না, স্থায়ী না এরকম ডাইপোল কে ধরো I2F2 এগুলাই বলতে পারি। ঠিক আছে, I2F2 বা এরকম কিছু। তো এরা কিন্তু স্থায়ী না, এরা হচ্ছে অস্থায়ী হতে পারে। তো যে কেবলই আমি দেখাইলাম যে এদের মাঝখানে কোনো সক্রিয়তার পার্থক্যের কারণে বা যে কোনো কিছু একটা হয়ে গেল প্লাস আর একটা হয়ে গেল মাইনাস, ভালো কথা। মানে এ কি করবে জানো, ওই যে বলে না, ধরো তুমি হয়ে গেছো হচ্ছে এখন, মানে তুমি ধরো এই আতেলদের সাথে থেকে তুমি হয়ে গেছো আতেল, এখন তুমি কি চেষ্টা করবা, তোমার আরো যে কটা বন্ধু ছিল ওইগুলাও আতেল হোক, মানে সব কয়টা এখন একসাথে মিলে পড়াশোনা করবা। তার মানে এখন যারা একটু আগে স্থায়ী, স্থায়ীরা অস্থায়ীরে আবিষ্ট বানাইছে, তো এখন দেখবা কি হবে, মনে হবে কি যে ওই যে অস্থায়ী ডাইপোল যারা, এরা তো এমনিই আবিষ্ট হয়েছিল, এরা আবার আরেকজনরে আদেশ করবে, বলবে যে আচ্ছা ঠিক আছে তুমিও এবার ডাইপোল হও, তুমিও এবার দুইটা প্রান্ত সৃষ্টি করো। তো এই যে দেখো ভাই আসো, তাহলে এখন ধরো আমি এখানে এক্সাম্পল দিলাম, ধর একটু র্যান্ডম এক্সাম্পল, এটা আসলে খুবই রেয়ার জিনিস। ধর আমি বললাম হিলিয়াম, ঠিক আছে, হিলিয়াম 2, হিলিয়াম। এখন দেখা যাবে হিলিয়ামের মধ্যে কি ভাই জীবনে
পোলারিটি সৃষ্টি হওয়া সম্ভব? অ্যান্সার হচ্ছে না। তাহলে যেহেতু পোলারিটি সৃষ্টি হওয়া সম্ভব না, আমরা সবাই জানি, কথা হচ্ছে তারপরও দেখা যাবে কি এদের মধ্যে সামান্য প্লাস এবং সামান্য মাইনাস একটা পোল সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই পোল সৃষ্টি হয়ে গেলে এই যে তখন প্লাস আর মাইনাসের মধ্যে খুবই সামান্য একটা আকর্ষণ। এখন দেখো তো খুবই সামান্য কেন বললাম ভাই? এই বান্দা অস্থায়ী, এই বান্দাও অস্থায়ী, আবিষ্ট। তাহলে অস্থায়ী অস্থায়ী দুইটা জিনিসের মধ্যে আকর্ষণ বল কি বেশি হবে না কম হবে? একদম সর্বনিম্ন হবে। তাহলে এই কথাটা খাতার মধ্যে এবার বক্স করে ফেলাও, লেখো প্রত্যেকে খাতার মধ্যে বক্স করো একসাথে, করো বক্স করো খাতার মধ্যে একসাথে, খাতার মধ্যে বক্স করে একেবারে লেখো। লেখা হচ্ছে যে প্রকৃতিতে প্রাপ্ত, লেখো সবাই একসাথে লেখো ভাই, প্রকৃতিতে প্রাপ্ত, লেখো প্রকৃতিতে প্রাপ্ত সকল বলের মধ্যে, লেখো আমার সাথে সাথে লেখো, প্রকৃতিতে প্রাপ্ত সকল বলের মধ্যে সবচাইতে দুর্বল বল হচ্ছে এই যে অস্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন। দেখো আমি আবারও বলতেছি, প্রকৃতিতে প্রাপ্ত সকল বলের মধ্যে সবচেয়ে দুর্বলতম বা সবচেয়ে হচ্ছে কি বলবো একদম সবচেয়ে দুর্বল যে বন্ধন সেটাই হচ্ছে ভাই আমার অস্থায়ী ডাইপোল বা হচ্ছে আবিশ অস্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই খুবই, ঠিক আছে? তার মানে এই কিয়ামতের আগ পর্যন্ত আপাতত এটা মনে রাখবা, সেটা হচ্ছে সবচাইতে দুর্বলতম বন্ধন এখন পর্যন্ত আবিষ্কার করা হচ্ছে এটা। আর এটা আবিষ্কার করছিল কে? আবিষ্কার করছিল এই যে নামটা এখানে লিখতেছি দেখো, এই যে বোর্ডের দিকে তাকাও, আহ নামটা লিখতেছি হচ্ছে ফ্রিডস, FRITZ, দেখো বোর্ডে লিখছি ফ্রিডস লন্ডন। লন্ডন বানান তো সবাই পারো, তো এই লন্ডন কোনো জায়গার নাম না, ঠিক আছে? এই হচ্ছে একটা বিজ্ঞানীর নাম। তাহলে এই যে ফ্রিটস লন্ডন এ কি করছিল, এই হচ্ছে আমাদের এই জিনিসটা আবিষ্কার করে দুর্বলতম বল। এই কারণে এই বন্ধনের নাম হচ্ছে ভাই লন্ডন বল, মানে এই আকর্ষণ বলের আরেকটা নাম হচ্ছে লন্ডন বল। সো পরীক্ষাতে আসতে পারে নিম্নের কোনটি ভ্যান্ডার ওয়ালস বলের প্রকারভেদ নয় অথবা প্রকারভেদ, এই কোশ্চেন গুলা যাতে ভাই পারা যায়, ঠিক আছে প্লিজ। এইবার হচ্ছে দেখো এই যে লন্ডন বলের দুইটা নাম আছে, কি নাম? এক নাম্বার, একে বলা হয় ইংলিশে ডিসপার্ড ফোর্স, দেখো একে ইংলিশে বলা হয় হচ্ছে ডিসপার্ড ফোর্স, দেখো সবাই একসাথে দেখো, ইংলিশে এর আমরা বলতেছি হচ্ছে ডিসপার্ড ফোর্স। আর বাংলায় বাংলায় একে আমরা বলতেছি হচ্ছে মানে ইংলিশে বলতেছি হচ্ছে লন্ডন বল, সাথে হচ্ছে ডিসপার্সড ফোর্স। এবং এই বন্ধনটা যেহেতু খুবই খুবই মানে দুর্বল, তাই এর আরেকটা নাম হচ্ছে বিস্তরণ বল, ঠিক আছে? এর নাম হচ্ছে বিস্তরণ বল, ঠিক আছে? মানে বিস্তার করে আছে এরকম কিছু সামান্য রকম। তো তাইলে দেখো ভাই তিনটা জিনিস, তাহলে যাহাই তিনটা তাহাই এটা। তাহলে আমার সাথে সাথে আরেকবার রিপিট করো, প্রত্যেকে আমার সাথে সাথে একবার রিপিট করো, রিপিট করলে এগুলো মাথার মধ্যে একদম ঢুকে যাবে। দেখো তাহলে অস্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল, যাহাই অস্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল তাহাই হচ্ছে লন্ডন বল। কেন লন্ডন বল? কারণ কোন বিজ্ঞানী আবিষ্কার করছে? বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ফ্রিটস লন্ডন। আর এই কারণে এটাকে এটা যেহেতু ছন্ন ছাড়া, ঠিক আছে? ওই যে যাযাবর বলে না যে ঘুরে বেড়ায় সারাদিন, এরকম কাজ টাজ নেই, যেহেতু সবচেয়ে দুর্বল, এর নাম হচ্ছে ডিসপেয়ার্ড ফোর্স, ডিসপেয়ার হয়ে থাকে ডিসপেয়ার্ড ফোর্স। অথবা এর আরেকটা নাম হচ্ছে বাংলায় বলে বিস্তরণ বল, ঠিক আছে? বিস্তরণ বল। তাহলে দেখো ভাই হিউজ একটা টপিক পড়া শেষ। দেখবা যে কলেজে কিন্তু তুমি মানে যখন ক্লাস ক্লাস করাবে দেখবে এগুলা কিছুই হয়তো পড়াচ্ছে না, আমি যতটুকু জানি, ঠিক আছে? কারণ এই 4-5 বছর পরে যতটুকু আমি বুঝছি যে এই কলেজে এই জিনিসগুলো একদমই পড়ায় না, ঠিক আছে? তো আমরা চ্যাপ্টারে কিন্তু এই পার্টগুলো দেখবা অ্যাডমিশন টেস্টে গেলে ভাই পরীক্ষা কোশ্চেন কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা ঢাবির কোশ্চেন ব্যাংক, মেডিকেলের কোশ্চেন ব্যাংক, আমি তো বলছি জয়কলি কিনতে, জয়কলি কিনলেই খালি দেখবা যে এখান থেকে কত কত কোশ্চেন আসছে ঢাবিতেই, ঢাবিতেই মনে হয় গত 5-7 বছরে কয়েকবার আসছে। তো যাই হোক, তাহলে এই দেখো আমরা 4টা টাইপের বল পড়লাম। এরপরে হচ্ছে এর আগে মানে জিনিসপাতিগুলো দেখলাম, দেখার পরে হচ্ছে দেখো তোমার এইবার এইবার হচ্ছে তোমার আরেকটু জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আজকে আরেকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে অ্যাসিডের নিয়ে জিনিসপাতি, ঠিক আছে? তাহলে পরের দিন ওই অজৈব যৌগের নামকরণ পড়াইতে আমার সুবিধা হবে, ঠিক আছে? কারণ তোমাদেরকে এখন আমি পড়াইতে পারি নাই অ্যাসিড গুলা কি, অক্সো অ্যাসিড কি, হাইড্রাসিড কি, ঠিক আছে? আই হোপ এগুলো আমি এখনো পড়াইতে পারি নাই তোমাদেরকে ওই রকম, হালকা পাতলা হয়তো ধারণা দিছিলাম ওই যে অক্সাইড যখন পড়াইছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে লেখো সবাই খাতার উপর হেডলাইন দাও, অধ্যায় 3 এটা পড়া। হেডলাইন দাও অ্যাসিডের প্রকারভেদ। দেখো সবাই একসাথে লেখো, বোর্ড মুছে দিলাম দেখো একেবারে।
লেখো খাতার উপর লেখা হচ্ছে, সুন্দর করে জাস্ট এই জিনিসটা লেখো। লেখো হচ্ছে অ্যাসিডের প্রকারভেদ। লেখো, প্রত্যেকে খাতার উপরে টাইটেল দাও, অ্যাসিডের প্রকারভেদ। দেখো এই টপিকগুলো আসলে পড়ানো উচিত ভাই একেবারে এই অধ্যায় পড়ানোর শুরুতে, ইন্টারমিডিয়েট পড়ার শুরুতে পড়ানো উচিত, ঠিক আছে? কিন্তু দেখো এই কলেজের চাপে বা সিলেবাসের চাপে পড়ানো লাগতেছে এখন, মানে অ্যাসিড ক্ষার নিয়ে জানা উচিত একটা স্টুডেন্টের সবার ফার্স্টে, কিন্তু কিছু করার নাই। বই যেমনে লিখছে, কারিকুলাম যেমনে লিখছে এমনি পড়তে হবে। তাসো অ্যাসিডের প্রকারভেদ সবার ফার্স্টে দেখো, অ্যাসিডের প্রকারভেদ দ্রুত দ্রুত, এগুলো তোমরা অলরেডি জানো বা পারো। আমি একটু জাস্ট থ্রুলি এটা পড়ে দিই, কারণ পরের ক্লাসে, মানে এর পরে যে ক্লাসটা হবে সেই ক্লাসে হচ্ছে ভাই আমি তোমাদের পড়াবো না, ইন পার্সন আমি তোমাদের পড়াবো না। সেটা হচ্ছে পড়াবো পলিঅ্যাটমিক যৌগের নামকরণ, অক্সো অ্যাসিডের নামকরণ, হাইড্রাসিডের নামকরণ, ঠিক আছে? শিখতে গেলে আগে এই জিনিসগুলো একটু জানা লাগবে। আসো থ্রুলি একটু দেখি দ্রুত। লেখো ফার্স্টে 1 নাম্বার, লেখো ফার্স্টে 1 নাম্বার লেখো হচ্ছে উৎসের ওপর ভিত্তি করে। লেখো ফার্স্টে 1 নাম্বার লেখো, 1 নাম্বার হচ্ছে উৎসের ওপর ভিত্তি করে। লেখো উৎসের ওপর ভিত্তি করে। লেখো ভাই, উৎসের ওপর ভিত্তি করে অ্যাসিডকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। দ্রুত লেখো, উৎসের ওপর ভিত্তি করে অ্যাসিডকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। সবাই ছোটবেলা থেকে এগুলো পড়ে আসছো, এটা আগেও বলছিলাম অধ্যায় 9-এ থাকতো, আরেকবার একটু ছোট করে রিপিট করি কারণ এগুলো পড়ার কিছু নাই। দেখো 1 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ভাই জৈব অ্যাসিড, আর 2 নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে ভাই অজৈব অ্যাসিড। দেখো একটাকে আমরা বলতেছি হচ্ছে জৈব অ্যাসিড, আর 2 নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে ভাই অজৈব অ্যাসিড। তো দেখো জৈব অ্যাসিড বলতেছি, অজৈব অ্যাসিড বলতেছি, এটার কারণ কি বা জিনিস কি? তো জৈব অ্যাসিড মানে বুঝতেই পারতেছি এটা হচ্ছে জৈব যৌগ আছে, অজৈব অ্যাসিড মানে হচ্ছে অজৈব যৌগ। তো কি এক্সাম্পল কি সবাই জানি, যার মধ্যে COOH থাকবে, এই যে COOH, তাহলে COOH থাকা মানেই হচ্ছে ভাই সে আমার জৈব অ্যাসিড। আহ, আর আর সাথে হচ্ছে কই, সাথে ধর আমি আরো বললাম HCOH, এটার নাম কি? আশা করি সবাই জানে, ওই যে পড়াইছিলাম পিঁপড়া কামড় দিলে হাতে জ্বালা পোড়া করে কেন? কারণ এই পিঁপড়ার মুখের মধ্যে আমাদের ফর্মিক অ্যাসিড থাকে, ঠিক আছে? তো সেই ফর্মিক অ্যাসিডের কারণেই ওই আমাদের হাতটা জ্বলতে থাকে। তো যাই হোক, এই যে দেখো ইথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, অথবা ধরো এই বাক্সটারে কি বলি? বাক্সটারে বলি হচ্ছে বেনজিন। তাহলে এই বেনজিনের মাথার উপরে যদি এবার তুমি COOH ফালায় দাও, তখন সেটাকে আমরা বলি হচ্ছে বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তো বেনজোইক অ্যাসিড। এবার দেখো অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড দিয়ে কি মিন করে? মানে যারা অজৈব যৌগ আসলে আমরা দেখি, যেমন ধরো আমি বললাম HCl, দেখলেই চিনো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরপর H2SO4, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, এরা সব কয়টা হচ্ছে ভাই অজৈব যৌগ। তাহলে অজৈব যৌগগুলা, ঠিক আছে, অজৈব উৎস থেকে আসছে, ল্যাবে বানানো যায়, তো এরা হচ্ছে অজৈব অ্যাসিড। আর এর সব কয়টা আমাদের জীবদেহের মধ্যেই কম বেশি থাকে, এরা হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে দেখো উৎসের উপর ভিত্তি করে দুইটা টাইপ পেলাম, খাতায় নোট করে ফেলাও। আমি জানি যে তোমরা জানো, তাও একবার লিখে ফেলো, মাথায় থাকবে। 2 নাম্বার, উৎস শেষ, 2 নাম্বার লেখো। লেখো সক্রিয়তার উপর ভিত্তি করে, লেখো সক্রিয়তার উপর ভিত্তি করে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়। দ্রুত লেখো, সক্রিয়তার উপর ভিত্তি করে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়। দেখো সক্রিয়তার উপর ভিত্তি করে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? নাম্বার 1 কমন সেন্স, বললাই সক্রিয়তা, তাহলে একটা হবে সক্রিয় আর একটা হবে সক্রিয় না। তো সেটাকে কেমনে লিখবো? সেটাকে আমরা লিখবো হচ্ছে একটাকে লিখবো হচ্ছে সবল অ্যাসিড, আর নাম্বার 2 ভাই, নাম্বার 2টাকে আমরা বলবো হচ্ছে দুর্বল অ্যাসিড, ঠিক আছে? তাহলে নামের মধ্যেই দেখতেছো, নামের মধ্যে একটাকে আমরা বলতেছি হচ্ছে সবল অ্যাসিড, আর আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে দুর্বল অ্যাসিড। তো এই যে সবল অ্যাসিড আর দুর্বল অ্যাসিড নামের মধ্যেই দেখতেছো সবল অ্যাসিড, তার মানে যে বেশি বেশি, আমরা জানি অ্যাসিডের কাজ কি, অ্যাসিড তো আর শোপিস না, এটা তো আমি ওয়ার্ড্রোবে সাজায় রাখবো না বা শোকেসে সাজায় রাখবো না, এর কাজই হচ্ছে H+ ছাড়া, H+ ছেড়ে দেয়া। তাহলে সবল অ্যাসিড মানে হচ্ছে যে অ্যাসিড খুব বেশি পরিমাণ H+ ছাড়তে পারে, পানিতে দিবা H+ ছাড়বে 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 ছাড়তেই থাকবে। তাহলে এই যে সকল অ্যাসিড প্রচুর পরিমাণে বা H+ ছাড়ে, এটা একটু সুন্দর ভাষায় বুকিশ নলেজে কি বলে, যারা প্রায় 100% বিয়োজিত হয়, মানে যে সকল অ্যাসিড প্রায় 100% বিয়োজিত হয়, প্রায় 100 না হলেও 99 98, তার মানে 100টা অণু নিলে 100টাই ভেঙে যাবে, অথবা 100টা অণু নিলে 97 98টা ভাঙবে। এই ঘটনাটারে ওই সকল অ্যাসিডকে আমরা বলি হচ্ছে সবল অ্যাসিড। আর নাম্বার 2 হচ্ছে দুর্বল অ্যাসিড। কেন দুর্বল অ্যাসিড বলতেছি? দুর্বল অ্যাসিড বলার কারণ হচ্ছে এই যে যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা
ভাঙবেই না। দুর্বল কি? দুর্বল মানে সে কাজ করতে পারে না, সে কিছু কিছু করতে পারবে না। তার মানে দেখা যাবে ও মাত্র 5 থেকে 10% বিয়োজিত হয়, মানে হইলেও হয় না হইলেও, মানে দেখা যায় কি একটার মধ্যে 100টা অণু আছে, বিয়োজিত হইতে হয়েছে 5-6টা। 1000টা অণু আছে, হয়তো বিয়োজিত হয়েছে 20-30টা। তাহলে এই টাইপের অ্যাসিডকে আমরা বলবো হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন তোমরা সবাই জানো, এই কথাগুলো বলে দিতেছি কারণ এই কথাগুলো পরিবেশ রসায়নে কিন্তু আমি আর ক্লাস নিব না, ঠিক আছে? কারণ এই শুরুর দিকে এত টাইম ধরে ধরে বেসিকে পড়াচ্ছি, পরে কিন্তু ওই অধ্যায় একে গেলে এগুলো আর টাইম দিব না। এই যে সবল অ্যাসিড যারা 100% এরা কারা আমরা জানি, ঠিক আছে? তো লিখে রাখো, ছোটবেলায় পড়ে আসছো, সকল অজৈব অ্যাসিড হচ্ছে সবল অ্যাসিড, আর সকল জৈব অ্যাসিড হচ্ছে ভাই দুর্বল অ্যাসিড, ঠিক আছে? এটা খাতার মধ্যে একেবারে সুন্দর করে বক্স করে লিখে রাখো। সকল জৈব অ্যাসিডই হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, আর সকল অজৈব অ্যাসিডই হচ্ছে বা সবল অ্যাসিড, ঠিক আছে? তাহলে এই কথা কিন্তু একটা এক্সেপশন আছে, ছোটবেলা থেকেই পড়ে আসতেছো, সেই বান্ধা হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হচ্ছে দুর্বল হওয়া সত্ত্বেও, কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল হওয়া সত্ত্বেও সে হচ্ছে, অজৈব অ্যাসিড হওয়া সত্ত্বেও সে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তাহলে এই যে দেখো উৎসের উপর ভিত্তি করে পাইলাম, সক্রিয়তার উপর ভিত্তি করে পাইলাম। এবার মুছে দিলাম 3 নাম্বার। লেখো 3 নাম্বারটা, লেখো হচ্ছে গঠনের উপর ভিত্তি করে। লেখো, সবাই লেখো 3 নাম্বার। এই 3 নাম্বারটা পড়ানোর জন্যই মেইনলি লাগবে কাজে। লেখো 3 নাম্বার, লেখো হচ্ছে গঠনের উপর ভিত্তি করে। লেখো 3 নাম্বার, 3 নাম্বার লেখো সব ভাই। গঠনের উপর ভিত্তি করে, দেখো গঠনের উপর ভিত্তি করে অ্যাসিডকে প্রধানত প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে আমার গঠনের উপর ভিত্তি করে। তাহলে এই গঠনের উপর ভিত্তি করে অ্যাসিডকে যেহেতু প্রধানত 2টা ভাগে ভাগ করলাম, কি কি? তাহলে দেখো ফার্স্ট 1 নাম্বার, নাম্বার 1, 1 নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে ভাই অক্সো অ্যাসিড। 1 নাম্বারটা হচ্ছে অক্সো অ্যাসিড। দেখো নামের মধ্যেই অক্সিজেন অক্সিজেন একটা বিষয় আছে, একটু পরেই বলতেছি। আর নাম্বার 2, 2 নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রাসিড। 2 নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রাসিড। তার মানে অবশ্যই এখানে হাইড্রোজেনের কোনো বিষয় আছে, ঠিক আছে? তা সত্য, সবার ফার্স্টে অক্সো অ্যাসিড কারা? লেখো আমার সাথে সাথে সাথে, আমি বলতেছি আমার সাথে সাথে লেখো। লেখো যে সকল অ্যাসিড, দেখো যে সকল অ্যাসিডের মধ্যে, লেখো যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন বিদ্যমান, লেখো যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন বিদ্যমান সেই সকল অ্যাসিডকে বলা হয় অক্সো অ্যাসিড। দেখো যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন বিদ্যমান সেই সকল অ্যাসিডকে বলা হয় হচ্ছে অক্সো অ্যাসিড। যেমন এক্সাম্পল কি? যেমন এক্সাম্পল হচ্ছে এই যে দেখো HCl, নাকি না, এই যে খুবই ইম্পর্টেন্ট, HCl কিন্তু এর মধ্যে আসবে না, এর মধ্যে আসবে যার মধ্যে অক্সিজেন আছে। তাহলে দেখো একটা হচ্ছে H2SO4, একটা হচ্ছে HNO3, একটা হচ্ছে HClO4, পারক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? অথবা নাইট্রাস, নাইট্রিক, ফসফরিক অ্যাসিড। তাহলে এই যে দেখো ভাই, এই যে 4টা জিনিস লিখলাম, 4টা জিনিসের মধ্যে বাপ অক্সিজেন আছে। দেখো একটা জিনিস কমন, অক্সিজেন। তাই আজকের থেকে এদেরকে আমরা বলবো অক্সো অ্যাসিড। কি বলবো? অক্সো অ্যাসিড। পরের ক্লাসে অক্সো অ্যাসিডের নামকরণ পড়বো। বলো তো আমরা এইটা দেখলে আমরা সবাই, এইটা যেমন এইটার নাম কি? এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। এগুলো পরের দিন সব দেখবো। HClO2 একে আমরা বলবো ক্লোরাস অ্যাসিড। এরপরে HClO3 এটারে বলি ক্লোরিক অ্যাসিড। আর HClO4 এর বলবো পারক্লোরিক অ্যাসিড। কেন এই 4টার নাম 4 রকম? কেন নাইট্রিক, কেন নাইট্রাস, কেন ফসফরিক, কেন ফসফরাস, এই সব কিছু পরের ক্লাসে জারণ মান দিয়ে বাইর করবে। আর এবার আসো হাইড্রাসিড। হাইড্রাসিড মানে কি? যেসব অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবে? অ্যান্সার হচ্ছে না ভাই। দেখো খুব ভালো করে বুঝো। ধরো একটা এক্সাম্পল লিখলাম HCl, HBr, HI, ঠিক আছে? অথবা HF, ঠিক আছে? যাই বলি না কেন, এই যে দেখো আমি 4টা অ্যাসিডের নাম লিখলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, অথবা হচ্ছে হাইড্রোসায়ানিক অ্যাসিড, ঠিক আছে? ধরো আমি বলতে পারি HCN, ঠিক আছে? HCN, হাইড্রোসায়ানিক অ্যাসিড। তো এই যে দেখো HCl, HBr, HI, HF, HCN, এই সব কয়টাই কিন্তু অ্যাসিড, এবং কারোর মধ্যে দেখো কোনো অক্সিজেন নাই। এখন যেহেতু কোনো অক্সিজেন নাই, তাহলে কে কমন? হাইড্রোজেন তো সবাই জানি, অ্যাসিড মানে এর মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবেই। তাহলে যেহেতু হাইড্রোজেন থাকবে, অক্সিজেন নাই, তাই ভাই এদেরকে আমরা নাম দেই হাইড্রাসিড। কি নাম দেই? হাইড্রাসিড। তাইলে দেখো একটা হচ্ছে পাইলাম অক্সো অ্যাসিড, আর আরেকটাকে আমরা কি পাইলাম বলতো ভাই? হাইড্রাসিড। তাহলে খুবই ইম্পর্টেন্ট, দেখো তাহলে অক্সো অ্যাসিড আর একটা হচ্ছে হাইড্রাসিড। তাহলে আশা করি বোঝা গেছে। আমার সাথে সাথে আরেকবার বলো। গঠনের উপর ভিত্তি করে অ্যাসিডকে আমরা 2টা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ভাই অক্সো অ্যাসিড, আর সেকেন্ড হচ্ছে আমাদের
হাইড্রাসিড। কথা হচ্ছে অক্সো অ্যাসিড মানেই হচ্ছে এর মধ্যে কি বলবো অক্সিজেন আছে আর সাথে হাইড্রাসিড মানে হচ্ছে এর মধ্যে আমার হয়ে গেছে হচ্ছে হাইড্রোজেন। হবে কয় মিনিট হয়েছে? আচ্ছা, তো এই যে দেখো তাহলে অক্সো অ্যাসিড আর হচ্ছে হাইড্রাসিড মানে আমাদের এই দুইটা জিনিস তো মানে বোঝা গেছে পঞ্চম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দেখো তাহলে আমাদের এই আর লাস্টের দিকে হচ্ছে একটু জাস্ট এক দুই মিনিট একটু জাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে পরের ক্লাসে যখন যেহেতু নামকরণ পড়ানো লাগবে, তো পরের ক্লাসে আসলে একটু নামকরণটা ভালো করে বুঝি। ফার্স্টে দুইটা জিনিস, একটা হচ্ছে মনো অ্যাটমিক, একটা হচ্ছে পলি অ্যাটমিক। ধরো আমি তোমার কাছে বললাম ভাই, ধরো আমি তোমার কাছে বললাম নর্মাল বললাম হচ্ছে F2, ঠিক আছে F2, অথবা ধরো বললাম I2, ঠিক আছে, বা এই টাইপের জিনিস, এইগুলাকে আমরা বলি হচ্ছে ভাই মনো অ্যাটমিক, মানে একটাই মাত্র অণু, এখানে আর কোনো অণু নাই। যেমন আমি বললাম ধরো O2, বলো তো বাপ এখানে কি অক্সিজেন ছাড়া আর কিছু আছে? অ্যান্সার হচ্ছে না, অক্সিজেন ছাড়া আর কিছু নাই। হাইড্রোজেন, ধরো আমি বললাম F2, তার মানে ফ্লোরিন ছাড়া এখানে আর কিছু নাই। এখন কথা হচ্ছে এদেরকে আমরা বলবো, পরের ক্লাসে এগুলাই পড়বো, এদেরকে আমরা বলবো মনো অ্যাটমিক যৌগ। খুবই ইম্পর্টেন্ট, গ্রিক শব্দ মনো, মনো কথাটার মানে হচ্ছে ওয়ান বা এক, অ্যাটম, অ্যাটম কথাটার মানে হচ্ছে পরমাণু, আর যৌগ তো যৌগ। আর যারা হচ্ছে দুইটা থাকবে, দুইটা থাকবে মানে হচ্ছে যেমন আমি ধরো বললাম HCl, ঠিক আছে, যেমন আমি বললাম হচ্ছে HCl, তারপর আমি ধরলাম ভাই H2O, তারপর আমি ধরলাম হচ্ছে HF। দেখি বলো তো ভাই কমন সেন্স খাটায়, এইখানে একটা যৌগ, যে একটা যৌগের পরমাণু কি একই রকম না আলাদা আলাদা? আলাদা আলাদা। কয়টা আলাদা? দুইটা আলাদা, একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন একটা ফ্লোরিন। তাহলে এদেরকে আজকে থেকে আমরা বলবো হচ্ছে ডাই অ্যাটমিক যৌগ। পরের ক্লাসে এগুলো সব নামকরণ পড়াবো, কেন এটাকে হাইড্রোজেন ক্লোরাইড বলা হয়, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা যেগুলো ছোটবেলায় বাচ্চাকালে 6, 7, 8 থেকে পড়ে আসছো, এগুলো সব ফোল্ড আপ হবে। আর এরপরে হচ্ছে ধরো 3 নাম্বার আমি তোমার কাছে বললাম, তো আমি তোমার কাছে বললাম হচ্ছে ধরো কি বলবো, ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড, ধরো একটা করে এক্সাম্পল দিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, অথবা আরেকটা দিই H2SO4, অথবা যে ওইখান থেকে আরেকটা নাও NaOH। একটু তাকাও তো ভাই, এই যে আমি তিনটা জিনিস লিখলাম বলো তো এইগুলাও যৌগ, কিন্তু প্রত্যেকটাতে মৌল কি একই জিনিস না? মৌল কি দুইটা না আলাদা আলাদা? তিনটা। দেখো 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, তার মানে তুমি দেখো তিনটা ভিন্ন ভিন্ন পরমাণু মিলে একটা সার্টেন নির্দিষ্ট যৌগ তৈরি করছে, ঠিক আছে। তাহলে এই যে দেখো এই আজকের থেকে এগুলাকে আমরা বলবো, বলো পলি, পলি কথাটার মানে কি? পলিমার পড়ছো, পলি শব্দের মানে হচ্ছে অনেক। তাহলে আজকের থেকে এই যৌগগুলাকে আমরা বলবো ভাই পলি অ্যাটমিক যৌগ। খুবই ইম্পর্টেন্ট, আজকের থেকে এদেরকে আমরা নাম দিতেছি পলি অ্যাটমিক যৌগ। তাহলে দেখো এই যে মনো অ্যাটমিক, ডায়াটমিক, পলি অ্যাটমিক। আর আরেকটা কথা বলি, এই ডাই অ্যাটমিকের আরেকটা নাম আইসিটি তে পড়ছো বাইনারি। তাহলে এই যেহেতু দুইটা জিনিস আছে, বাইনারিতে কি হয় 0, 1 থাকে, তাহলে এখানেও দুইটা জিনিস, সেই কারণে এটার নাম হচ্ছে বাইনারি অ্যাটমিক যৌগ, ঠিক আছে। তো যাই হোক এই হচ্ছে আমাদের তিনটা যৌগ, এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন আর পরের ক্লাসে আরো অনেকগুলা নামকরণ টামকরণ দেখবো না, পরের ক্লাসে আরো অনেকগুলো নামকরণ টামকরণ দেখবো না। তো সেই নামকরণের মধ্যে হচ্ছে যেমন আমাদের আছে অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক, কোনোটাতে আছে নাইট্রোজেন যুক্ত পলিঅ্যাটমিক, কোনোটাতে তড়িৎ ঋণাত্মকতা কম, কোনোটাতে আবার হচ্ছে বেশি, ঠিক আছে। আর এরপরে হচ্ছে অক্সো অ্যাসিড, হাইড্রোসিডের তো বিশাল পড়াশোনা আছে, ঠিক আছে। তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মোটামুটি এই পর্যন্তই। আর তাহলে আজকের ক্লাসে জাস্ট দেখো মেইন ইফোর্ট ছিল ভ্যান্ডারওয়ালস বলে, ভ্যান্ডারওয়ালস বলে 4টা টাইপ, ওই বৈশিষ্ট্য পুরাটা যাতে ঠুটস্থ থাকে। এবং লাস্ট ক্লাসে যে পড়াইছিলাম, লাস্ট ক্লাসে পড়ানো হচ্ছে হাইড্রোজেন বন্ধন, কেন HF অপেক্ষা HCl বেশি, সরি কেন HCl এর চেয়ে HCl হাইড্রোজেন বন্ধন হয় না কিন্তু HF এ হয়, ক্লোরিনের কি এমন ঝামেলা, কোনটা অন্তঃআণবিক, কোনটা আন্তঃআণবিক, কোনটা অর্থ, কোনটা প্যারা, ঠিক আছে। সো তাহলে ভাই প্লিজ বাসায় এই দুইটা জিনিস শেষ করে ফেলায়ও, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন আর ভ্যান ডার ওয়ালস বন্ধন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই তাহলে